হোয়াটসঅ্যাপে যে ভাইয়া কি ব্যাখ্যাটা দেয়। আচ্ছা, আচ্ছা এটা আপু, হচ্ছে আমি কি একটু ছোট করে বলবো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা একটা সূত্র পড়ছিলাম না, এস ইকুয়াল টু আর থিটা। is 9 equal 10 to এরকম r। একটা সূত্র ছিল, হ্যাঁ, যেখানে এস হচ্ছে আমার আর্ক লেন্থ, আর হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস, আর থিটা হচ্ছে আমার যেই কোণের অ্যাঙ্গেলটা আর কি। ভ্যালুটা। হ্যাঁ, হ্যাঁ, ইন রেডিয়ান। তো যেহেতু এস এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে 3, তো আমার আর এরকম আর বলা থিটা যায় যেটা r1 সম্পর্কটা θ1 সম্পর্কটা হচ্ছে হচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে আর কি। এভাবেও বলা যায় না? মানে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা অবশ্যই। আরেকটার বিপরীত এভাবে বলা যায়। তো এদের ভ্যালু হচ্ছে থিটা। যেহেতু আর আমাকে বলাই আছে আর হচ্ছে এস এর চেয়ে ছোট, তাহলে যেহেতু আমার আর আর থিটার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এক্স বড়, কোয়ান্টিটি এ ইজ হ্যাঁ, গ্রেটার। এভাবেও করা যায়। এভাবেও কনসিডার করতে পারেন। যদি এটা কনস্ট্যান্ট হয়, যেহেতু দুইটা সমান বলছে। এস বলতে হচ্ছে আর্ক লেন্থ মানে এবিসি আর ডিইএফ এই দুইটা সমান। দ্যাট মিন্স আর হচ্ছে যদি কনস্ট্যান্ট ধরি আর হচ্ছে ব্যস্তানুপাতিক 1/কিউব বা 1/কিউব হচ্ছে কিউব হচ্ছে 1/আর এর ব্যস্তানুপাতিক। একটা বড় হইলে আরেকটা ছোট হবে। তাহলে যেটার হচ্ছে সবচেয়ে ছোট পাইছি, যেমন আর হচ্ছে সবচেয়ে ছোট ছিল এখানে, ব্যাসার্ধটা এখানে হচ্ছে ছোট, তার মানে এটাতে হচ্ছে কোণের ভ্যালুটা বড় হবে সবচেয়ে। আর এখানে হচ্ছে আমি এস এর ভ্যালুটা মানে আর হচ্ছে বড় পাইছিলাম, তাহলে কোণের ভ্যালুটা হচ্ছে ছোট হবে। বুঝছি? জি আপু, আই এবার থিংক এটা ইজি এইভাবে কনসিডার করাটা, এই সূত্রটা। হ্যাঁ ভাইয়া যেটা বলছে ওটা আসলে তাহলে মানে যারা চিত্র দেখে বা ওইভাবে কনসেপ্ট বুঝতে পারবে না, এটাতেই আই থিংক বেশি হয়। আর এছাড়া কিছু ম্যাথ এরকমও পাইতে পারেন যেখানে হচ্ছে আর সেম বলে দিছে, এস এর সাথে আপনার কোণের কন্ডিশনটা আপনাকে কনসিডার করতে হইতে পারে, অথবা থিটা সমান বলে দিছে, তখন এস এর সাথে আর কনসিডার করতে পারেন। সো এই সূত্রটাই মাথায় রাখেন, এস ইজ ইকাল টু আর থিটা। এস হচ্ছে এদের আর্ক যেটা, আর আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে মাঝে উৎপন্ন যে কেন্দ্রস্থ কোণটা ওইটা। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কোশ্চেন নাম্বার 2 তে। কি বলছে? আচ্ছা, দেখি আগে মিনিট কতক্ষণ আছে। কেউ একটু ৫ মিনিট থাকলে একটা রিমাইন্ডার দিয়েন আমাকে। আমার এখানে মিনিট দেখা যায় না কেন? 7 মিনিট আছে আপু। আচ্ছা, Q হচ্ছে একটা সেট of 36 different numbers with the property that if P is in Q মাইনাস পি ইজ অলসো ইন কিউ। মানে আমার 36টা ডিফারেন্ট নাম্বার দেওয়া আছে কিউ সেটে, আর আমাকে বলে দিছে শর্তটা পি, পি একটা ভ্যালু, সাপোজ 5 যদি কিউতে থাকে তাহলে -5ও কিউতে আছে, এটাই বলে দিছে। আর দ্য নাম্বার অফ 25 ইজ ইন কিউ, তার মানে -25ও আছে এই লজিক অনুযায়ী। আর কি বলছে, দ্য রেঞ্জ অফ দ্য নাম্বার অফ কিউ। আচ্ছা, যদি -5ও থাকে, -25 থাকে, আর এই সাইডে হচ্ছে 25 থাকে, তাহলে এদের রেঞ্জ আসতেছে হচ্ছে 50। কোয়ান্টিটি এ অলওয়েজ বড় হবে। এখন 25 এর মধ্যে আছে, তার মানে -25ও আছে, হইতে পারে এর মধ্যে 30 আছে, 40 আছে, বাট যাই থাকুক না কেন 25 থাকা মানে আমার এই রেঞ্জটা কোয়ান্টিটি বি থেকে বড় আসতেছে। আর যদি অন্য কোনো বড় ভ্যালুও থাকে, মানে 30 থাকে অথবা 26 থাকে, তার মানে আরো বড় হবে। সো কোয়ান্টিটি এ হচ্ছে অলওয়েজ বড় হচ্ছে। থাকুক, আমাকে তো রেঞ্জ মানে কি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। 25 এর নিচে থাকুক, আমার 24 থাকলে তো আমার সমস্যা নেই, আমার তো হাইয়েস্ট ভ্যালু আসতেছে 25, লোয়েস্ট ভ্যালু আসতেছে -25। 25 তো থাকবেই, কারণ কোশ্চেনে বলে দিছে। মানে রেঞ্জ সমান সমান আমরা জানি হাইয়েস্ট, লোয়েস্ট, সরি, হাইয়েস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু যেটা, আর স্মলেস্ট ভ্যালু যেটা। এখন আমার 25 আমি ধরে নিলাম 24 আছে, সো হোয়াট, আমি 25 তো আমার হাইয়েস্ট ভ্যালু 25, আর এখানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু -25, মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিন্স 50। এখন আমার হইতেই পারে 25 এর বেশি আছে, 26 আছে, তার মানে -26 আছে, তখন ভ্যালুটা আরো বড় হবে। আবার যদি 24 ধরি, ওটা আমার কনসিডার করার দরকারই নেই, আমার তো হাইয়েস্ট ভ্যালুটা 25 আর লোয়েস্ট ভ্যালু আসবে এটা সবচেয়ে নেগেটিভ যেটা -25, তখন আমার ভ্যালুটা হচ্ছে 50 বা তার থেকে বেশি হবে যদি আমি বড় ভ্যালুটাও কনসিডার করি। আচ্ছা আপু, আপু, এখানে তো মানে কোথাও বলা ভাইয়া নাই যে যেটা বলতে চাইছে যে 25। হ্যাঁ, ভাই আমি বুঝি নাই।
আমি বলি ওই যে ভাইয়ার যেটা কনসার্ন ছিল যে ধরে না এই জায়গায় 20 আছে, ঠিক আছে, 20 তো হ্যাঁ, আছে তাই না? তো তখন তো ধরলাম আপনার 20 আছে। 41 এর সমান হচ্ছে, 40 এর সমান হচ্ছে না? সমান মানে থাকুক একটা কেসে ধরলাম। বড় ভাই হচ্ছে, একটা কেসে ছোট হচ্ছে, একটা কেসে না, সমান হচ্ছে। তো নো নো, ধরেন এখানে হচ্ছে 25 যেটা এটা হচ্ছে আছে, দেখেন হচ্ছে নাম্বার 25 ইজ ইন কিউ। ধরেন আমি এই সিকোয়েন্সটা কনসিডার করছি, আমি 20 ধরেই করতেছি। ধরলাম 25 যেহেতু আছে তার মানে -25 আছে। তারপরে ধরলাম -20, যেহেতু 20 আছে বলছেন, -20ও আছে। তারপরে ধরলাম 10, কথার কথা -10ও আছে। আর আমার ধরার দরকার নেই। 10 আর হচ্ছে 20 আছে, আর হচ্ছে 25 ধরলাম এই সিকোয়েন্সটা। এখন আপনি এখানে আমি আপনার কথা অনুযায়ী কিন্তু 20 আনছি। এবার আপনি বলেন এই সিকোয়েন্সের রেঞ্জ কত? সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 25 হ্যাঁ না? হ্যাঁ, রেঞ্জ, হ্যাঁ ঠিক আছে, বুঝছেন? এখন 50। আপনি এটার নিচে যাই ধরেন সেটা তো আপনার দেখারই বিষয় না। আপনাকে রেঞ্জ, তার মানে সবচেয়ে বড় ভ্যালুটা নিতে হবে। এর মাঝে আপনি 20 বসান, 24 বসান, ওটা আপনাকে দেখতেই হবে না। আপনি চিন্তা করতে পারেন যে এর থেকে বড় কিছু হইলে তখনও দেখতেছেন যে আপনার 25 ধরেই তো আপনার 40 এর চেয়ে বেশি আসতেছে। আপনি 20 ধরলে কিন্তু আপনার 40 কিভাবে আসবে? আপনি তো 20 কনসিডারই করবেন না। আপনি তো হাইয়েস্ট ভ্যালুটা কনসিডার করবেন। আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে অলওয়েজ -20 নিশ্চয়ই সবচেয়ে ছোট না। আপনার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -25। তার মানে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়, সরি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটাও 25 হয়ে যায়। দ্যাট মিন্স 50। এবার বুঝছেন ভাইয়া? জি আপু, জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 এ আসি। এই যে এটার কথাই বলতেছিলাম। দ্য সার্কামফারেন্স অফ সি ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ সার্কেল। তার মানে যে বর্ডারটা আছে, টোটাল যে এরিয়া বর্ডারটা, সার্কামফারেন্স আর একটা স্কয়ার এর পেরিমিটার, টার্মটা ডিফারেন্ট আর কি। যতগুলো বর্ডার, এদের বর্ডারটা যদি ইকুয়াল হয় তাহলে সার্কেলে হচ্ছে এরিয়াটা বেশি দখল করবে। 2 ডাইমেনশনাল একটা যে কোনো চিত্রের ক্ষেত্রে যদি এদের বর্ডারটা যদি সেম হয়, সাপোজ 10 মিটার, যেমন এটাও হচ্ছে 10 মিটার, এটাও হচ্ছে 10 মিটার, এদের যদি বর্ডার সেম হয়, যেটা বর্ডারটাকে আমরা সার্কেলের ক্ষেত্রে সার্কামফারেন্স বলি আর স্কয়ারের ক্ষেত্রে আমরা পেরিমিটার বলি। এদের যদি বর্ডার সেম হয় তাহলে হচ্ছে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমার সার্কেলে সবচেয়ে বেশি সংখ্যক এরিয়া দখল করে, মানে পাই আর স্কয়ারে হচ্ছে বেশি এরিয়া দখল করবে। দেন আসবে হচ্ছে স্কয়ারে, স্কয়ারের হচ্ছে এ স্কয়ার। এটা হচ্ছে নরমাল ফর্মুলা। আবার কোয়ান্টিটি এ তে কি বলছে? দ্য রেশিও অফ দ্য এনক্লোজড এরিয়া এনক্লোজড বাই সি টু দ্য এরিয়া অফ, তার মানে সার্কেলের এরিয়া ডিভাইডেড বাই স্কয়ারের এরিয়া। তাহলে এটা যেহেতু বড়, উপরের সংখ্যাটা ধরলাম 5, নিচের সংখ্যাটা ছোট হবে 4, যেটা হচ্ছে 1 প্লাস। দ্যাট মিন্স কোয়ান্টিটি এ হচ্ছে বড়। জি আপু, এবার ঠিক আছে। আচ্ছা, তো আমার মিনিমাম সংখ্যা ছিল হচ্ছে 20 জন। তো আমি বাকিগুলো হচ্ছে, আমাকে যেহেতু লিস্ট পসিবল বলছে, আমি বাকিগুলো হচ্ছে মিনিমাম ধরে নিই। 20, 21, 22, 23, 24। তাহলে হচ্ছে এদিকে 100 আর 4, আমার কি 5টা হয়েছে? হ্যাঁ, 4, 7, 8, 9, 10, টোটাল 110। দ্যাট মিন্স অপশন সি। বুঝছি। মিনিমাম ধরার কারণ হচ্ছে আমাকে কোশ্চেনেই বলে দিছে যে মিনিমাম ছিল হচ্ছে 20 জন, আর পরবর্তী দিনগুলো আমরা যতটুকু মিনিমাম ধরতে পারি। পেশেন্টের সংখ্যা তো আর ইন্টিজার ছাড়া হবে না। তো আমি 21, 22, 23 এভাবে ধরে নিছি। তো টোটাল সংখ্যা আসছে হচ্ছে আমার 5 দিনে 110 জন। আমার কোয়ান্টিটি বি তে দেওয়া হচ্ছে 110, দ্যাট মিন্স সি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এ আসি। এক্স ওয়াই প্লেনে হচ্ছে এস একটা সেট, অল পয়েন্টস সি ডি ফর হুইচ সি এন্ড ডি আর বোথ ইন্টিজার। আচ্ছা, এক্স ওয়াই প্লেনে হচ্ছে এস একটা টোটাল সেট যেখানে সি ডি হচ্ছে বোথ ইন্টিজার। দ্য নাম্বার অফ পয়েন্ট ইন এস দ্যাট আর ডিস্টেন্স 2 ইউনিট ফ্রম দ্য পয়েন্ট। আচ্ছা, টোটাল একটা পয়েন্ট থেকে ধরলাম এটা হচ্ছে 7 আর 5, এই পয়েন্টটা থেকে হচ্ছে 2 মিটার 2 ইউনিট ডিস্টেন্সে আমার কতগুলো পয়েন্ট হবে? তো এটার আগে একটা পয়েন্ট, এই সাইডে একটা পয়েন্ট হবে, এই সাইডে একটা পয়েন্ট হবে, এই সাইডে একটা পয়েন্ট, এই সাইডে একটা পয়েন্ট। যেমন এটা হবে হচ্ছে, এই সাইডে আসি 5, 5, আবার এই সাইডের পয়েন্টটা হবে হচ্ছে 9,
5 এই পয়েন্টটা হবে -5 এর থেকে 7 3 আর উপরেরটা হবে হচ্ছে 7 7 সো টোটাল নাম্বার হচ্ছে 4টা অপশন সি। এখন কেউ বলতে পারেন যে আমি একদম সরল রেখায় 2 ইউনিট না দিয়ে আশেপাশে নিতে পারি। আশেপাশে নিলে তখন আমার ইন্টিজার ভ্যালু হবে না। আমাকে বলছে হচ্ছে ইন্টিজার ভ্যালু বের করতে। ইন্টিজার ভ্যালু হইতে হবে সি আর ডি। বুঝছি এটা সবাই? মিটিং এ আছি আমি? জি ম্যাম। আচ্ছা। আর এখানে এইগুলো ভ্যালু বের করার কোনো দরকার নেই। আমি যেটা বের করছি না ডায়াগ্রামে যে কত কত পয়েন্ট হবে এগুলো বের করারও দরকার নেই। আপনি এটা দেখে বলতে পারবেন যে 4টাই হবে। কোনো একটা পয়েন্টের চারদিকে মানে এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা পয়েন্টে হচ্ছে 2 ইউনিট হয়ে যাবে। তো আপনি দেখেই অ্যান্সার করে দিবেন 4। আপনার বাকিগুলো কনসিডার করার দরকার নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এ আসি। আমাকে এক্স স্কোয়ার হচ্ছে 4 দেওয়া, ওয়াই স্কোয়ার সমান 1 দেওয়া, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 4 হইতে পারে, 2 হইতে পারে, ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 1 হইতে পারে। তাহলে যদি আমি প্লাস কনসিডার করি তাহলে আমার আসে হচ্ছে 1, স্কোয়ার করলে 1। আবার যদি মাইনাস কনসিডার করি তাহলে আসে হচ্ছে মানে মাইনাস বলতে দুইটাকে একটা মাইনাস একটা প্লাস কনসিডার করি তাহলে আমার আসে হচ্ছে 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। সো অপশন ডি। একবার 1 আসতেছে, ছোট আসতেছে, আর একবার বড় আসতেছে, তাহলে অপশন ডি। বুঝছি এটা? সবাই কি বুঝতেছেন নাকি আমার কথাই ক্লিয়ার না? জি জি। আচ্ছা, ক্যালকুলেশন গুলো আমি আর ভেঙে ভেঙে লিখি নাই আর কি। একবার +2 ধরলাম আর একবার হচ্ছে শুধু 1 ধরলাম। তো তখন আমার 1 আসতেছে, আবার হচ্ছে ধরেন আমি এটাকে +2 ধরছি, এটাকে -1 ধরছি, তাহলে আমার তখন প্লাস হয়ে যাচ্ছে, 3 স্কয়ার আসতেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? এ বি হচ্ছে আর ইন্টিজার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 100। আর কোয়ান্টিটি এ তে বলছে a প্লাস বি। আচ্ছা, এটাকে আমি সূত্রে ফেলি, a স্কয়ার প্লাস বি, a স্কয়ার প্লাস বি স্কয়ার লেখা যায় a প্লাস বি মাইনাস 2ab, এটা সমান সমান হচ্ছে 100। তাহলে এতটুকু সমান সমান হচ্ছে √100 প্লাস 2ab। এখন a প্লাস আমি a আর b পজিটিভ ইন্টিজার না নেগেটিভ ইন্টিজার আমি জানি না। যদি পজিটিভ ইন্টিজার হয় তখন আমার ভ্যালুটা 100-র বেশি আসবে। ধরলাম 150, কথার কথা 150 আসতেছে, তার মানে ভ্যালুটা 10 প্লাস, তখন কোয়ান্টিটি এ বড় হচ্ছে। আবার যদি নেগেটিভ কনসিডার করি যে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, তখন আমার ভ্যালুটা 100-র কম আসতেছে, ধরলাম 90। তখন আবার হচ্ছে ভ্যালুটা 10 এর কম, তখন আবার বি বড় আসতেছে, সেক্ষেত্রে আমার অপশন ডি। একটু হ্যালো, জি বুঝছেন এটা ম্যাম। সবাই? তো অপশন ডি। আচ্ছা, না বুঝলে বললেন, একটু আর্লি যাই আমরা। কোশ্চেন নাম্বার 8। A certain baker sent 280 loaves of bread to a grocery store. 280টা loaves of bread, and the baker picked the loaves in two types of box. The small types of box could hold up 8 leaves with while the larger, আচ্ছা x, small type ধরলাম x আর large type ধরলাম y. Large types could hold up 12 loaves. When the baker sent the loaves, all the boxes were full,
and they are equal number. আচ্ছা equal যেহেতু বলছে তাহলে x ই ধরি, মানে x ই হবে। মানে আমাকে আমাকে কোশ্চেনে বলে দিছে টোটাল হচ্ছে আমার 280 লোভস অফ ব্রেড ছিল, এর মধ্যে কিছু সংখ্যক হচ্ছে মানে 8টা করে আমার স্মল টাইপসে গেছে, আর হচ্ছে 12টা করে আমার লার্জ বক্সে গেছে। এখন এদের বক্সের সংখ্যা সমান বলছে, তাহলে আমি ধরে নিই এই সমান সংখ্যা হচ্ছে এক্স। তাহলে ছোট বক্সে হচ্ছে আমার গেছে 8x, আর বড় বক্সে হচ্ছে 12x। এটা সমান সমানই হচ্ছে আমার টোটাল কতগুলো লোভস ক্যারি করছে, 280। আচ্ছা তারপরে আর কি বলছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য লোভস সেন্ট টু দ্য গ্রোসারি স্টোর ওয়্যার প্যাকড ইন স্মলার বক্স। আচ্ছা এখান থেকে আসে হচ্ছে 12x, ক্যালকুলেশন করে দেখেন কত আসে। মোবাইল কই আমার, 280 ডিভাইডেড বাই 20, x সমান সমান 14। এখন জানতে চাইছে আমাকে স্মল গ্রোসারিতে, তাহলে 14 ডিভাইডেড বাই আমার টোটাল ছিল হচ্ছে, আচ্ছা 8, নিচে ছিল হচ্ছে 280। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এভাবেও করা যায়, অথবা এখানে আছে হচ্ছে 8x আর নিচে হচ্ছে 12x, টোটাল আমার 20টা ছিল না, তাহলে x x কাটা যায় 4 ডিভাইডেড বাই 12, এটাকে লেখা যায় 4 বাই, হোপফুলি আমি ঠিক লিখছি। 2 5, অপশন বি, বুঝছি এটা। আচ্ছা কোশ্চেন নাম্বার 9, the electric power P is registered to directly, P হচ্ছে directly proportional to the square of electrical current, তার মানে সমানুপাতিক I স্কয়ার। আর আরেকটা জিনিস আমি বলি, সমানুপাতিক ওঠানোর জন্য হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিয়ে একটা কনস্ট্যান্ট ধরে নিব আর কি, যে কোনো ক্ষেত্রে। আর তারপরে কি বলছে, ফর এ গিভেন রেজিস্টার দ্য power is 80 in watt when the current is 3 ampere। আচ্ছা আমি আগে আমার পাওয়ার বলছে 18 ওয়াট যখন আমার কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তো আমি কনস্ট্যান্টকে উঠে সরি সমান প্রপোর্শনাল সাইনকে উঠে হচ্ছে ইকুয়াল সাইন আনি আর একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু আসে হচ্ছে 9, k is equal to 2। আমাকে জানতে চাইছে হোয়াট ইজ দ্য পাওয়ার ইন ওয়াট ওয়েন দ্য কারেন্ট ইজ 4 অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে k 24 4 স্কয়ার, k এর মান 2 আর ওইদিকে 16, দ্যাট মিন্স 32 32। হ্যাঁ 2 ইন্টু 16। আচ্ছা তারপরে হচ্ছে বুঝছেন এটা সবাই? আচ্ছা নেক্সটটাতে চলে যাই, কোশ্চেন নাম্বার 10। কি বলছে, ইন এ সার্টেন সিকোয়েন্স ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট ইজ ইকুয়াল টু দ্য প্রিসেন্ডিং টার্ম মাল্টিপ্লাইড বাই হাফ। আগের টার্মের সাথে হচ্ছে 1/2 গুণ করে আমি সিকোয়েন্সটা পাচ্ছি, অ্যান্ড 200তম যে পদ এটা হচ্ছে পজিটিভ, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট মাস্ট বি ট্রু। আচ্ছা সিকোয়েন্সটা আমরা আগে সাজাই, যেহেতু আমাকে হচ্ছে -1/2 গুণ করে করে আসতেছে, তার মানে আমার সিকোয়েন্সটা এরকম হবে, প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, অথবা মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম। আর আমাকে বলে দিছে হচ্ছে 200তম পদ হচ্ছে পজিটিভ, তার মানে জোড় সংখ্যাগুলো পজিটিভ হবে। প্রথমটা তার মানে আমার নেগেটিভ দিয়েই শুরু হবে, ধরলাম প্রথমটা হচ্ছে -1, এটার সাথে -1/2 গুণ করি আসে হচ্ছে 1/2, আবার -1/2 গুণ করলে -1/4, 8, এরকম একটা সিকোয়েন্স, আর যাওয়ার দরকার নেই। আচ্ছা তারপরে কি বলছে,
না, আমি তো জোড় সংখ্যা যেগুলা, যেমন সেকেন্ড পদ, ফোর্থ পদ, সিক্স পদ, এগুলো হচ্ছে আমি পজিটিভ রাখছি। আমাকে বলেই দিছে যে 20তম 200তম পদ হচ্ছে পজিটিভ। তার মানে আমার জোড় সংখ্যক যতগুলো পদ আছে, সেকেন্ড, ফোর্থ, সিক্স, এইট, এই পদগুলো হচ্ছে পজিটিভ হবে। আর ইভেন সংখ্যক, অড সংখ্যক যেগুলো আছে, যেমন ফার্স্ট, থার্ড, ফিফথ, এগুলো হচ্ছে নেগেটিভ হবে। কারণ আপনি -1/2 দিয়ে গুণ করতেছেন। আপনি যে কোনো সংখ্যাকেই ধরেন হচ্ছে 5, একে আপনি প্রত্যেকটাকে হচ্ছে -1 দিয়ে গুণ করবেন। তখন কিন্তু আপনার -1 দিয়ে গুণ করেন -5, আবার -1 দিয়ে গুণ করেন আপনার +5, মানে একবার পজিটিভ আসবে, একবার নেগেটিভ আসবে। আচ্ছা, আর এটা সিকোয়েন্স যে কোনো একটা ধরে নিছি, এটা কিন্তু আমাকে বলে নাই -1 থেকে শুরু হয়েছে, আমি আমার সুবিধার্থে ধরে নিছি। আচ্ছা, কি বলছে, দ্য টেন্থ টার্ম ইজ পজিটিভ। হ্যাঁ, যতগুলো ইভেন সংখ্যক পদ আছে সবগুলোই পজিটিভ হবে। দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, যতগুলো আছে সবগুলোই হচ্ছে পজিটিভ। তো এটা অলওয়েজ কারেক্ট। আর আরেকটা জিনিস খেয়াল রাখেন, মাস্ট বি ট্রু বলছে, তো সব ক্ষেত্রেই সত্যি হইতে হবে। তারপরে কি বলছে, দ্য সাম অফ এনি টু কনজিকিউটিভ টার্ম ইজ পজিটিভ। আচ্ছা, এই দুইটা কাউন্ট করি। যদি -1 +1/2, এখানে আমার নেগেটিভ আসতেছে, অ্যান্সার আসতেছে -1/2। তো এটা হবে না। এটা কোন ক্ষেত্রে সত্যি হইতো, যদি আমার সিকোয়েন্সটা এরকম আসতো যে 2 থেকে শুরু হয়েছে, যদি আমি তারপরে -1/2 দিয়ে গুণ করি, তখন আমার আসে হচ্ছে -1, তারপরে আরো সংখ্যক, তখন এই দুইটার সাম হচ্ছে, মানে বড় সংখ্যা থাকতো তারপরে ছোট সংখ্যাটা নেগেটিভ থাকতো, তখন আমার পজিটিভ আসতো। এদের যোগফল তখন আসে 1, দ্যাট মিনস পজিটিভ। কিন্তু আমার একটা ক্ষেত্রে হচ্ছে -1/2 আসছে, তাহলে এটা না। আবার বলছে, দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার ইজ পজিটিভ। 3টা কনজিকিউটিভ ইন্টিজার, তার মানে এতটুকু হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এই ক্ষেত্রে পজিটিভ আসতেছে। কিন্তু যদি এই সিকোয়েন্সটা ধরি, তাহলে কি পজিটিভ আসতেছে, নেগেটিভ আসতেছে না? এটা মুছে ফেলি। যদি এই সিকোয়েন্স ধরি, হাফ, -4, -1/4, -1/8, এই তিনটার গুণফল ধরি, তখন কিন্তু নেগেটিভ আসতেছে। তার মানে এটাও সত্যি না, অপশন এ শুধু। এটা কি সবাই বুঝছেন এই ম্যাথটা? জি আপু। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11, 3-এরটা আগে আমরা লিখে ফেলি। 3, 9, 7, এই সিকোয়েন্সটা সবাই জানা আছে? নতুন কেউ আছে এমন যে জানেন না? আচ্ছা, ধরে নিচ্ছি সবাই এই সিকোয়েন্সটা বের করা পর্যন্ত জানেন। আর নতুন কেউ থাকলে বললেন, তখন সিকোয়েন্স বের করাটা বলে দিব। আচ্ছা, আর এটা হচ্ছে আমার 82, তার মানে আমার 80 পর্যন্ত হচ্ছে এইখানে আসে, তাহলে 82 হচ্ছে এই পয়েন্টটা। 9, 9কে হচ্ছে যদি 5 দিয়ে ভাগ দিই, 4। বুঝছি এটা? জি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, the average of A, B, C, D is 7, তার মানে A, B, C, D হচ্ছে 28, মানে 4টার যোগফল ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 7। তো আমি একেবারে গুণ করে দিছি। আর এখানে বলছে হচ্ছে 2AB। আচ্ছা, এটাকে আর কিছু না করি, এটাকে এভাবেই রাখি, পরে দরকার লাগলে করব। আর আমার কাছে জানতে চাইছে দ্য এভারেজ অফ 7 নাম্বারস এ, 3টা এ, 2টা বি আর 2টা সি। আচ্ছা, এটাকে আরেকটু সমান করে দেখি। এখানে 2A 2A থাকে, এই সাইডে যেহেতু কোনো বি সি ডি নাই, এ নাই, আবার এখানে হচ্ছে একটা বি থাকে, একটা সি, ইকুয়াল টু ডি। আচ্ছা, এখান থেকে এটা পাচ্ছি। আর এখানে এ বি সি ডি সমান সমান 28 পাইছি, তাহলে এখানে 3A
আচ্ছা, এটাকে আমি আগে হচ্ছে a প্লাস এই 7টা নাম্বারের জন্য আমরা a প্লাস b c এতটুকু সাজাই। আমার বাকি থাকে আরো দুইটা a b একটা, আর বেশি লিখছিলাম হচ্ছে একটা d আমার এই ভ্যালুটা ডিরেক্ট বসানোর সুবিধার্থে। আর c থাকে হচ্ছে একটা প্লাস c মাইনাস d। আচ্ছা, এটা সমান সমান যদি d হয় তাহলে লেখা যায় 2a প্লাস এটা সমান সমান মাইনাস শুধু 0 মাইনাস d সমান সমান 0। এটা পাচ্ছি আর এটা পাচ্ছি। এবার ভ্যালুগুলো বসায় দিই। এটার ভ্যালু হচ্ছে 28 আর এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এদের টোটাল যোগফলটা আসতেছে 28 আর ডিভাইডেড বাই 7, যেহেতু 7টা নাম্বার এভারেজ বের করতে বলছে। অ্যান্সার হচ্ছে 4। বুঝছি? আচ্ছা, আপু এখানে মাইনাস ডিটা কিভাবে আসলো? ডিটাকে এই সাইডে নিয়ে আসছি। মানে আমি ও এটাকে আচ্ছা আচ্ছা, প্রথমে হ্যাঁ হ্যাঁ, কিছু করি নাই। ঠিক আছে, বুঝতে পারছি। কি কি বের করতে বলছে সেটা লেখার পরে তারপরে আমি যখন দেখতেছি এখানে আমার মানে ওইখান থেকে কিছু একটা আনা লাগবে, সিম্পল করে আনছি। ডি পর্যন্ত রেখে দিছিলাম, তখন দেখি যে এখানে আমি ডি একটা বেশি লিখলে আমার জন্য এখানে ভ্যালু বসাইতে সুবিধা হয়। তখন আমি ওইটাকে এই সাইডে নিয়ে আসছি 0 ধরার জন্য। হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাঙ্কস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? দ্য রিটেল প্রাইস অফ each item in a certain store consists of the cost of item. The retail price of each item in a certain store consists of its price. আচ্ছা, এদের রিটেল প্রাইসটা হচ্ছে আমার কস্টের উপরে বেস করে করা হয়েছে, এতটুকুই বলছে। and a profit is 10% of the cost. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে কিন্তু ইনক্রিজ বলে নাই। আমরা অনেক সময় বলি না যে আমার প্রিভিয়াস প্রাইসের থেকে হচ্ছে 20% ইনক্রিজ হয়েছে, তখন কিন্তু আমরা ডিরেক্ট দিয়ে দিই যে প্রিভিয়াস প্রাইস ছিল এক্স, এখন হয়ে গেছে হচ্ছে যেহেতু 20% ইনক্রিজ 1.2, বা 20% ডিক্রিজ হয়েছে তখন আমরা এক্স ইন্টু 0.8 দিয়ে দিই। কিন্তু এখানে কিন্তু ইনক্রিজ বলে না, এখানে বলছে এত পার্সেন্ট অফ দ্য কস্ট। তাহলে কস্ট যদি হয় এক্স, তাহলে আমার প্রফিট হচ্ছে এক্স ইন্টু 0.1%, এরকম। এই এক্স আর গুণ চিহ্ন দিতে এই হচ্ছে সমস্যা। তো ওইটাকে কিন্তু তখন আবার 1 পয়েন্ট দিয়ে দিয়েন না, ইনক্রিজ বলে নাই বা ডিক্রিজ বলে নাই। এটা আমি আগে করতাম। আচ্ছা, তারপরে বলছে an overhead that is 30% of the cost, and if an item is stored has a retail price $21, what is the total cost? আচ্ছা, আমাকে হচ্ছে কোশ্চেনে বলে দিছে 10% হচ্ছে আমার যত খরচ হয়েছে তার 10% হচ্ছে প্রফিট, আর 30% হচ্ছে ওভারহেড কস্ট। মনে হয় এটাও এক ধরনের খরচের কথাই বলছে, যেটা ফিক্সড প্রাইস। আমি ঠিক জানি না, আমি কখনো অ্যাকাউন্টিং এগুলো করি নাই তেমন। তো এটাও সম্ভবত একটা ফিক্সড প্রাইসে কিছু হবে। তাহলে আমি যদি ধরে নিই কস্ট হচ্ছে আমার এ ছিল, ওভারহেড কস্ট হচ্ছে 30%, দ্যাট মিনস 0.3a। তার সাথে হচ্ছে আমি প্রফিট রাখতেছি, আমার যত খরচ হয়েছে তার সাথে আমি যত প্রফিট রাখতেছি 0. এই টোটালটা হচ্ছে আমার রিটেল প্রাইস, যেটা দেওয়া আছে 21। ক্যালকুলেশন করে দেখেন কত আসে। 1.4 এ সমান সমান 21, ভাগ দিয়ে দেখেন যেটা আসবে সেটাই অ্যান্সার। 1.4, সো এ সমান সমান হচ্ছে 15। সবাই বুঝছি? আচ্ছা, কোশ্চেন নাম্বার, এটা মনে হয় আমাদের সলভ করা হয়েছিল, তাও করে যাই।
আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ ওনিং সিলেক্টেড অ্যাসেট, কি কি আইটেমের উপর চেকিং অ্যাকাউন্ট, হোম, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, অনেকগুলো অপশন, সবগুলোর পার্সেন্টেজ দেওয়া আছে। আর কোশ্চেনে বলে দিছে আচ্ছা 2092 সালের দেওয়া আছে, আর আমাকে প্রশ্নে বলে দিছে 2089 থেকে 92 সাল পর্যন্ত। তো আম, এখানে হচ্ছে 10% ইনক্রিজ ইন দ্য পার্সেন্টেজ অফ দ্য ফ্যামিলি দ্যাট ওন্ড ডিরেক্টলি হেল্ড স্টক, ডিরেক্টলি হেল্ড স্টক, দ্যাট মিনস 17.8%। আচ্ছা আমাকে কি বলে উপরের ডাটাতে হচ্ছে 1992 এর কোনো ডাটা দেওয়া নাই, কিন্তু আমাকে প্রশ্নে বলে দিছে যে 1990 সাল থেকে 89 সাল থেকে 92 সাল পর্যন্ত আমার 10% ইনক্রিজ হয়েছে কোন অপশনে, ডিরেক্টলি হেল্ড স্টকের ক্ষেত্রে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট অফ দ্য পার্সেন্টেজ ফ্যামিলি হু ওন্ড ডিরেক্টলি হেল্ড স্টক ইন 1998? তাহলে আমি ধরে নিই আগে ছিল হচ্ছে আমার এ, আর এখন হইছে হচ্ছে আমার 10% ইনক্রিজ, দ্যাট মিনস 1 এই যে এই ম্যাথের কথা বলছিলাম যে আমাকে হচ্ছে এখানে 10% ইনক্রিজ বলছে, দ্যাট মিনস আমি 1.1 দিব। কিন্তু আমাকে যদি শুধু 10% বলতো তখন কিন্তু আমি শুধু 0.1ই দিতাম, যেটা আমরা এই যে এই ক্ষেত্রে করছি। আচ্ছা এটা সমান সমান বলে দিচ্ছে 17.8, 17.8 দেখেন ভাগ করে কত আসে, 16 না জানি কত ছিল, ভুলে গেছি। 17.8 ডিভাইডেড বাই 1.1, 16.2 16.2, অপশন ডি। আচ্ছা কোশ্চেন নাম্বার 15, কেউ না বুঝলে বললেন, একটু আর্লি যাই। আচ্ছা ইফ 38% অফ দ্য ফ্যামিলিজ হু ওন্ড এ হোম, আচ্ছা এইটা নিয়েই গ্রুপে মনে হয় বলা হয়েছিল যে আমার হোম আছে হচ্ছে টোটাল 30 কি বলতেছে 63.8, তার মানে বাকি যারা আছে তাদের হচ্ছে এই অ্যাসেটটা নাই। মানে আমাকে এই চার্টে হচ্ছে এত পার্সেন্ট দেওয়া মানে হচ্ছে কি চেকিং অ্যাকাউন্ট এত পার্সেন্ট 86.5, হোম হচ্ছে 63.8, তার মানে বাকি যারা তাদের এই অ্যাসেটটা নাই, এটাই বুঝাইছে উদ্দীপকে। আর প্রশ্নে আমাকে বলছে 38.7% অফ দ্য ফ্যামিলিজ হু ওন্ড এ হোম, এই যে হোম 63.8%, এদের মধ্যে এরা হচ্ছে টাকাটা হয়তো বা মর্টগেজ লোন থেকে নিছে অথবা ইকুইটি লোন থেকে নিছে অথবা দুইটা থেকেই, বা এর বাইরে থেকেও নিতে পারে। এত পার্সেন্ট হচ্ছে এই দুইটা অপশন থেকে। আর তার মানে বাকি যে পার্সেন্টেজ কত আসে দেখেন, 100 থেকে মাইনাস করলে 100 মাইনাস 38.7, তার মানে হচ্ছে 38.7। এর বাইরে যারা আছে 61.3, এরা হচ্ছে আদার্স কোনো সোর্স থেকে নিচ্ছে, এটা যেখান থেকেই হোক, সে যার থেকে নিক না কেন, এরা হচ্ছে আদার্স কোনো সোর্স থেকে এই টাকাটা ম্যানেজ করতেছে ওই হোমের অ্যাসেটের জন্য। এখন আমাকে কোশ্চেনে বলছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ইউএস ফ্যামিলিজ হু ওন্ড হোম ফ্রি অফ বোথ হোম মর্টগেজ অর হোম ইকুইটি লোন, এই দুইটার বাইরে যারা আছে তাদের সংখ্যাটা আমাকে, তাদের পার্সেন্টেজটা আমাকে বের করতে বলছে। তাহলে আমার এত পার্সেন্ট ছিল হচ্ছে ফ্রি অফ বোথ লোন, আর আমার হোমের ছিল হচ্ছে 63.8%, তাহলে 63.8 এর এত পার্সেন্ট হচ্ছে 100, দেখেন কত আসে, 40% মেবি অ্যান্সার ছিল। 61.3 138, তার মানে 4। এটা কি এখন বুঝছেন সবাই, বা এটাকে আচ্ছা গত কয়েকদিন আগে একটা কথা শুনছিলাম যে একজন আপুর হচ্ছে তার মেইন এক্সামে কেএমএফ এর কোশ্চেন থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সেটের যে কোশ্চেনগুলো থাকে না তিনটা, ওগুলোও কমন পাইছে ফুললি। মানে তিনটা এখান থেকে, একটা হচ্ছে বাইরের অন্য একটা প্রশ্ন কমন পাইছে, আর একটা হচ্ছে ডাটা সেট থেকে। মানে আমি খালি ভাবতেছি তিনটা প্রশ্ন ডিরেক্ট কমন, মানে প্রশ্নগুলো পড়া থাকলেও তো তখন একটু কনফিডেন্ট কাজ করে, তখন করার আগেই বোঝা যায় যে মেবি এটার অ্যান্সার, এরকম দেখছিলাম। ওরকম যদি কারো লাকিলি পড়ে যায় তাহলে তো হইছেই।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 এ আসি। কি বলছে? In 1992, if 7.9% of the families in the survey owned both saving bond and mutual fund, saving bond আর হচ্ছে mutual fund, what percentage owned neither saving bond and mutual fund? সেটের সূত্রে ফেলি। আমার টোটাল আছে হচ্ছে 100, সেভিং বন্ড আছে হচ্ছে 22.7, মিউচুয়াল ফান্ড হচ্ছে 11.2, বোথ হচ্ছে 7.9, আর প্লাস নেইদার কোনোটাই না। দেখেন কত আসে আনসার, ভুলে গেছি আমি, 74 না কত জানি, 100। আপু 74। আচ্ছা, তাহলে আর ক্যালকুলেশন করলাম না, অপশন সি। আচ্ছা, 17 নাম্বারে আসি। কোশ্চেন নাম্বার 17, ইন XY প্লেন দ্য পয়েন্ট 3P অ্যান্ড, আচ্ছা একটা পয়েন্ট দেওয়া আছে যেটা হচ্ছে অন দ্য লাইন উইথ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনের উপরে, তার মানে XY এর যে ভার্টেক্সটা আমরা এই ইকুয়েশনে বসাইতে পারি। Y এর ভ্যালু হচ্ছে 5P minus 1, 5P minus 1, আর এখানে হচ্ছে, আচ্ছা চাইলে এটাকে একটু শর্ট করেও লেখা যায়, যদি আমি আগে না লিখে এদিকে নিয়ে আসি 2 আর 3 কে, তাহলে হচ্ছে 6y, আর এখানে থাকতেছে হচ্ছে -3x, এখানে হচ্ছে -10। আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি লসাগু আগে করে নিছি। আর y দেওয়া আছে হচ্ছে 5p minus 1, তার মানে 30p minus 6, আর এখানে হচ্ছে -3 into 3p minus 9p minus 10। এবার ক্যালকুলেশন করে দেখেন, পি এর ভ্যালু আমি ডিরেক্টলি বসাই দিছি আর কি। ওয়াই এর ভ্যালু হচ্ছে 5p minus 1, আর এক্স এর ভ্যালু হচ্ছে 3p, এগুলোকে ডিরেক্ট বসায় গুণ করে দিছি। এটাকে এই সাইডে নিয়ে আসলে 39, আর ওই সাইডে গেলে হচ্ছে -4, দ্যাট মিন্স পি সমান সমান হচ্ছে মাইনাস, এমন বিদঘুটে মান আসবে দেখেন তো, এটাই কিনা? আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 এ কি বলছে? এ কমিটি অফ 5 people consisting of 2 men and 2 women is to be selected from 5 set of fraternal, আমি এই টার্মটার এক্সাক্ট মানে জানি না, হয়তোবা টুইন বলতে বোঝাচ্ছে একটা ওমেন আর একটা ম্যান। 5 set of men, 5 set of twin, where each set consists of 1 man 1 woman। আচ্ছা, ওরা বলেও দিছে, if only one person from each set of twin may be selected for the committee, তার মানে একটা টুইন সেট থেকে আমি একজনকে নিতে পারবো, হয় ফিমেল অথবা ম্যান, যে কোনো একজনকে নিব। what is the total number of distinct committee that could be formed? আচ্ছা, তাহলে আমার হচ্ছে একটা ওমেন আর একটা হচ্ছে ম্যান, এরকম 5টা সেট আছে। আচ্ছা, এখানে কম্বিনেশন হবে না পারমুটেশন হবে বলেন তো? টোটাল 5টা আছে, এখান থেকে আমি হচ্ছে 4টা নিব। কেউ একজন একটু বলেন, এখানে কম্বিনেশন ইউজ করব না পারমুটেশন কম্বিনেশন ইউজ? হবে। কারণ এখানে তো আমার মানে কমিটি সিলেক্ট করতে হবে না, কমিটি বানাইতে হবে না। হ্যাঁ, তো বলা যায় যে আমি আগে ম্যান নিচ্ছি নাকি আগে ওমেন নিচ্ছি এটা কোনো ফ্যাক্ট না, আমি যে কাউকে আগে নিলেই পারি। আমার যদি সংখ্যা হইতো যে আমার আগে পরে বসলে ডিফারেন্ট নাম্বার আসতেছে, সেক্ষেত্রে আমার পারমুটেশন হইতো, কিন্তু কমিটির ক্ষেত্রে আমি ম্যান আগে নেই নাকি ওমেন আগে নেই এটা কোনো ফ্যাক্টই না, আমার সেমই থাকতেছে। দ্যাটস ওয়াই কম্বিনেশন, অর্ডারটা যখন ম্যাটার করবে না তখন আমি কম্বিনেশন ইউজ করব। তাহলে প্রথমে হচ্ছে ধরলাম
ম্যানই নিচ্ছি। 5টা সেট থেকে আমি 2 জনকে নিচ্ছি। 5 C2 ধরলাম এই 2টা নিছি। এই 2টা বাদ। এই 2টা থেকে আমি ম্যান নিয়ে নিছি। আমার বাকি থাকে হচ্ছে 3টা। আমি এই 2টা থেকে কিন্তু ওমেন নিতে পারবো না। কারণ আমাকে বলে দিয়েছে if only one person from each set, তার মানে যেই 2টা সেট থেকে আমি ম্যান নিয়ে নিছি সেখান থেকে আমি ওমেন নিতে পারবো না। আমার বাকি থাকে হচ্ছে 3টা সেট। এবার 3টা থেকে হচ্ছে 2 জনকে নিব। 3C2 দেখেন ক্যালকুলেশন করে কত আসে। এদিকে হচ্ছে 5 4 সম্ভবত 10ই আসে এখানে। আর এখানে আসে হচ্ছে 3 2 1 2, দ্যাট মিন্স 10 আর 3 30। সবাই বুঝছি এটা? দাঁড়ান, মিটিং কি শেষ? আচ্ছা 15 মিনিট। না আপু 15 মিনিট আর। আচ্ছা আমি হচ্ছে 5টা সেট থেকে আমি 2 জনকে 2 জন ম্যান নিচ্ছি। আমার টোটাল 4টা কমিটি, 4টা পিপল নিতে হবে। 4টা পিপলের একটা কমিটি বানাইতে হবে যেখানে 2 জন ম্যান থাকবে, 2 জন ওয়েমেন থাকবে। এখন আমাকে বলে দিয়েছে কোথা থেকে সিলেক্ট করব, 5টা সেট থেকে। এখন 5টা সেট থেকে আমি 2টা অলরেডি নিয়ে নিছি। এখন এই 2টা সেট যে নিছি আমি এই 2টা থেকে হচ্ছে আর ওয়েমেন নিতে পারবো না, কারণ আমাকে বলে দিছে if only one person from each set। আমাকে যদি এই কথাটা না বলতো তখন কিন্তু আমি ঠিকই 5টা থেকেই নেওয়ার ট্রাই করতাম। যেহেতু আমাকে বলে দিছে তাহলে হচ্ছে আমি বাকি 3টা সেট থেকে 2টা নিচ্ছি। আদারওয়াইজ আমাকে এই কোশ্চেনটা না বলে তখন 5C2ই হইতো। বুঝছি? অর্ডার কখন ম্যাটার করবে? অর্ডার হচ্ছে ধরেন সংখ্যার ক্ষেত্রে যেমন আমাকে 2 3 4 এগুলো দিয়ে হচ্ছে আমাকে কতভাবে সাজানো যায়, তখন হচ্ছে আমরা পারমুটেশন ইউজ করব। কারণ 2 ডিজিটের সংখ্যা সাজাইতে বলছে 2 3 আর 3 2, দুইটা কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট। আপনি কোনটা আগে নিচ্ছেন এটা একটা ফ্যাক্ট, অর্ডারটা ম্যাটার করতেছে। কিন্তু এই ক্ষেত্রে আপনি ম্যান আগে নিচ্ছেন না ওমেনকে আগে নিচ্ছেন, যেমন ধরেন আমরা প্রথমে ম্যান নিছি, তাই না? 5টা সেট থেকে 2 জনকে নিছি, তারপরে উইমেন নিছি। আপনি ইন দা রিভার্স আপনি উইমেন আগে নেন, কোনো ফ্যাক্টই ফেলতেছে না। যে যখন হচ্ছে আপনার অর্ডারটা ম্যাটার করতেছে না তখন আপনি কম্বিনেশন নেবেন। আপনি কাকে আগে নিচ্ছেন, অথবা গতদিন আমরা একটা করছিলাম ত্রিভুজের, যেমন আমাকে হচ্ছে কতগুলো ভ্যালু দিয়ে দিছিল, আম, মনে হয় 2, সাপোজ আমি উল্টাপাল্টাও লিখতে পারি বাট কথার কথা এরকম ধরেন। আচ্ছা 7 তো হয় না, 8। এখন এই 3টা লেন্থ দিয়ে আমাকে ত্রিভুজ বানাইতে বলতেছে। এখন আপনি 2 আগে নিচ্ছেন নাকি 4 আগে নিচ্ছেন, ত্রিভুজ আপনাকে এই 3টা লেন্থ দিয়ে আপনাকে ত্রিভুজ বানাইতে বলছে। এখন আপনি 8 আগে আঁকতেছেন নাকি 4 আগে আঁকতেছেন এটা কিন্তু কোনো ফ্যাক্টই না, আপনার একটা ত্রিভুজ হইলেই হয়েছে। এসব ক্ষেত্রে হচ্ছে আপনার কম্বিনেশন হচ্ছে, আপনার কোনো ফ্যাক্টই না আপনি কোনটা আগে নিচ্ছেন। কিছুটা কি বুঝছেন? আপু তাহলে ওই কমিটির যখন পোস্ট গুলো আলাদা থাকবে, যেমন সভাপতি হ্যাঁ, সহসভাপতি, তখন আবার পারমুটেশন, তখন আপনাকে সিলেক্ট আগে হচ্ছে ওইটা নিতে হবে, তখন আবার ভিন্ন কিছু হবে। কিন্তু এখানে ম্যান ও ওমেন দুইটাই সমান। কিছু ম্যাথ আছে না যে প্রেসিডেন্ট ইয়া করে ভাইস প্রেসিডেন্ট, সেই ক্ষেত্রে আবার পারমুটেশন হবে। জি আচ্ছা এবার আসে হচ্ছে, সবাই বুঝছি এটা? তাহলে নেক্সট ম্যাথে চলে যাই আর দেখি আমার পরীক্ষাটা শেষ হোক, তারপরে হচ্ছে এই পারমুটেশন কম্বিনেশনের সবগুলো একসাথে একত্রিত করব। আচ্ছা, which of the following is an odd integer? odd integer, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবো, দুইটা বেজোড় সংখ্যার গুণফল অলওয়েজ বেজোড় সংখ্যাই হয়। এখানে এতটুকুই ফর্মুলা, 3 টু দি পাওয়ার 4, তার মানে উপরে 3 টু দি পাওয়ার 4 আর এটাও হচ্ছে 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার স্কয়ার, এরকম আসতেছে। তাহলে 3 স্কয়ার 9 আর 5 বেজোড় সংখ্যা, এটাই চলে আসে। নিচেরগুলো কি চেক করব? কারণ যেহেতু এটা একটা বেজোড় সংখ্যা চলে আসছে, তারপর একটু চেক করি, পরবর্তীতে এমন হতে পারে যে আমার বাকি এই এক্সাম হলে অপশনগুলো নিচে।
আচ্ছা 3 কিউব তার মানে উপরে চলে যাচ্ছে, মানে যেহেতু মাইনাস আছে 3 টু দি পাওয়ার মাইনাস কিউব আর কি, সেক্ষেত্রে আমরা এটাকে উপরে নিয়ে নিচ্ছি। আর আছে হচ্ছে 2 স্কোয়ার। যখন আমি কোনো একটা সংখ্যা 2 দিয়ে গুণ করতেছি তখন আমার হচ্ছে জোড় সংখ্যাই আসতেছে, বেজোড় সংখ্যা হওয়ার পসিবিলিটি নাই। তো এটা আমি আর ফার্দার ক্যালকুলেশন করলাম না। 3 টু দি পাওয়ার 4 আর 5 স্কোয়ার, তাহলে উপরে আসতেছে হচ্ছে রুট করে দিলে 5, নিচে আসতেছে 3 স্কোয়ার। এটাও একটা ইন্টিজারই না, অর্ধদুর্গিবাদ। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, উপরে আসতেছে 2 টু দি পাওয়ার 5 আর 3 কিউব, এটা উপরে চলে যাচ্ছে 3 কিউব। এটাও আমার জোড় সংখ্যা আসতেছে, 2 দিয়ে গুণ করলে আমার জোড় সংখ্যা চলে আসতেছে। আচ্ছা এটা হচ্ছে 1/3, নিচে আসতেছে হচ্ছে 1/3 প্লাস 5 স্কোয়ার। এটাও আই থিঙ্ক ইন্টিজার ভ্যালু আসবে না। 3 ইন্টু 25, এদিকে 25 প্লাস 3, এটাও ইন্টিজার ভ্যালু আসবে না। এটাকে রিভার্স করলে উপরে আসে হচ্ছে 75, নিচে আসে হচ্ছে 28। ইন্টিজারই আসে না, অর্থ পরের বিষয়। সো অপশন এ। সবাই বুঝছি এটা? জি জি আপু। আপু। আচ্ছা কোশ্চেন নাম্বার 20, হেক্সাগন। আচ্ছা তার আগে দেখি টাইম কতক্ষণ আছে। 10 10 মিনিট। মিনিট। হ্যাঁ বুঝাইতে পারবো, এটা একটু বড় ম্যাথ হবে। দেখি কি বলছে। এ হেক্সাগন উইথ সাইড অফ ইকুয়াল লেন্থ অ্যান্ড ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ ইকুয়াল মেজার, তার মানে ইকুয়াল লেন্থ আর ইকুয়াল অ্যাঙ্গেল বলতে মানে সহজ ভাষায় রেগুলার হেক্সাগন, যেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, is inscribed in a circle. If the perimeter of the hexagon is 12, তার মানে 6a সমান সমান হচ্ছে 12, এক বাহুর দৈর্ঘ্য আসতেছে 2। What is the perimeter of an equilateral triangle inscribed in the same circle? আচ্ছা একটু এটা আগে ডায়াগ্রামে যে, এটার ডায়াগ্রামটা আমার আঁকা সম্ভব না। Hexagon in S, স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা এইটাতে যাই। এটা হচ্ছে একটা ইয়ার ভিতরে, সার্কেলের ভিতরে ইনস্ক্রাইব অবস্থায় হেক্সাগন আছে। টোটাল 6টা হচ্ছে রেখা, প্রত্যেকটা হচ্ছে 2 মিটার করে সম্ভবত, অথবা ইউনিট। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন, এই একটা হেক্সাগনের, রেগুলার হেক্সাগনের যে অপোজিট কোণগুলো, অপোজিট যে এটাকে কি বলে ভার্টিক্স গুলো আছে, পয়েন্ট গুলো আছে, এগুলোকে যদি আমি যোগ করে দেই তখন আমার টোটাল 6টা ত্রিভুজ হবে, যেগুলো ইকুইল্যাটারাল ত্রিভুজ হবে। টোটাল 6টা। আমি এটাকে হচ্ছে এটার সাথে যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, তখন আমার টোটাল 6টা ত্রিভুজ হচ্ছে, সমবাহু ত্রিভুজ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর আমাকে প্রত্যেকটা লেন্থ আমার এই হেক্সাগনের লেন্থ বলে দিছিল 2 মিটার করে। তো এটা যদি 2 মিটার হয়, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, প্রত্যেকটাই 2 মিটার করে। তাহলে একটু খেয়াল করে দেখেন আপনার এই টোটাল লেন্থটা আসতেছে হচ্ছে 4 মিটার, মানে সার্কেলের ডায়ামিটার হচ্ছে 4, রেডিয়াস হচ্ছে 2। এতটুকু কি বুঝছি? জি আপু, কোশ্চেনটা দেখা যাচ্ছে না তো। না আমি এটা হচ্ছে এমনি সার্চ দিয়ে বের করছি, কারণ এটা আঁকাটা মনে হয় না আমি পারবো, যে এফোর্ট দিয়ে আঁকা লাগবে। মানে আমার আঁকার সাহসও নাই, জীবনে রেগুলার হেক্সাগন হবেও না, তাও চেষ্টা করে দেখি। না চলে টোটাল হেক্সাগনটা। তো আমি এটার অপোজিট যে পয়েন্টগুলো সেগুলোকে হচ্ছে যোগ করে দিচ্ছি, তখন আমার 6টা সমবাহু ত্রিভুজ হবে ভেতরে, একদম সমান সমান। আর এটার মিডল পয়েন্টটা হচ্ছে সার্কেলের যেই সেন্টার, ওইটা ও। তাহলে এই প্রত্যেকটা এটা ইকুয়াল টু 2, এটাও 2,
যেহেতু আমি এখান থেকে পেরিমিটার দেওয়া ছিল 12, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে, প্রত্যেকটা 2 মিটার। আর এটা যে এই এতটুকু যেহেতু সমবাহু ত্রিভুজ, যেমন ও এ বি, তাহলে এটাও সমান, এটাও সমান। এই সেম জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে আমার টোটাল ডায়ামিটার আসতেছে হচ্ছে 4 আর রেডিয়াস আসতেছে 2। এতটুকু বুঝছি। জি আপু। আচ্ছা, আমার হেক্সাগনের কাজ শেষ। এবার তারা হেক্সাগনে বিদায় দিয়ে আবার একটা ট্রায়াঙ্গেল আনছে ভেতরে, যেটা হচ্ছে ইনস্ক্রাইব অবস্থায় ওই সার্কেলের ভিতরে আছে। যেটা প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। আর আমি হচ্ছে বৃত্তের রেডিয়াস পাইছিলাম হচ্ছে 2। আর আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস জানি, যে ধরলাম এটা হচ্ছে, আচ্ছা এটা পরে দিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি এদের মধ্যমা হচ্ছে তার অপোজিট, মানে একটা বিন্দু থেকে আঁকা আরেক বিন্দুর উপরে মধ্যমা মিডল পয়েন্টে হচ্ছে 2:1 অনুপাতে ছেদ করে। কারো মনে আছে এই উপপাদ্যটা? না আপু। মানে একটা এটা কি সমবাহু, ভর কেন্দ্র আর কি? হ্যাঁ মিডল পয়েন্টটা ভর কেন্দ্র বলতো। যে একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে এর এক বিন্দু থেকে একটা মধ্যমা, যদি আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর এক বিন্দু থেকে আঁকা মধ্যমা অপর বিপরীত বাহুর উপরে যদি আমি একটা লম্ব আঁকি, তখন এটার ভর কেন্দ্র এই পুরা মধ্যমাটাকে 2:1 অনুপাতে ছেদ করে। দাঁড়ান, এটা আমি এক্সাক্ট আপু ওই 3টা ভার্টেক্স থেকে আঁকলে ওদের যে ছেদ বিন্দুটা ওইটা। হ্যাঁ, প্রত্যেকটাই হচ্ছে আমার এই সাইড থেকেও আসবে, ওই সাইড থেকেও আসবে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করে। দাঁড়ান, এটা আমি একটু তারপরে সার্চ দিয়ে দেখি আমি ঠিকই লিখছি কিনা। এরকম ছিল ত্রিভুজের মধ্যমাত্রয় ত্রিভুজের মধ্য 2:1 অনুপাতে। এক সেকেন্ড, আমি একটু সার্চ দিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 3-তে ছিল, ত্রিভুজের মধ্যমাদ্বয় পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এর থেকে বেটার আর কিছু আছে? দাঁড়ান, আচ্ছা এটা আমি গ্রুপে পাঠিয়ে দিব না। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি যতগুলো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যতগুলো মধ্যমা আঁকবো, সেগুলো হচ্ছে আমার ওই মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে ভাগ করব। উপরে যদি আমার 4 থাকে, নিচে হবে হচ্ছে 2। আবার এই সাইডে যদি হচ্ছে 6 থাকে, নিচে হবে হচ্ছে 2:1, তার মানে আচ্ছা 3, মানে 2:1 অনুপাতে ছেদ করবে। এতটুকু বুঝছি। তাহলে এটা যদি 2 হয়, ধরলাম এ বি সি, আর মাঝেরটা হচ্ছে, এটা ধরলাম এ ই, এ ডি, বি ই, সি এফ, মাঝেরটা ধরলাম ও পয়েন্ট। তাহলে এ এ ও সমান সমান 2 হইলে ও ডি সমান সমান 1। আবার এদিকে ও বি সমান সমান যদি 2 হয়, এটা হবে হচ্ছে 1। আবার সি ও সমান সমান 2 হইলে এটা হচ্ছে 1। সি ওটাই দেখেন ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ। জি জি আপু। আপু। তাহলে এটা যদি হচ্ছে ব্যাসার্ধ হয়, বা আর এটা হচ্ছে 1, আমি টোটালটা ধরতে পারি এডি সমান সমান তাহলে 3। আর এই সাইড এতটুকু সমান আমাকে, এটা যদি 1 হয়, এইটুকু যদি 1 হয়, ওডি সমান সমান 1, আর এই অতিভুজ হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 4 - 1 √3। এইটুকু আসতেছে √3। আর এটার ভ্যালুটা আসতেছে হচ্ছে, বের করি, এটা বের করলে আমার অ্যান্সার বের হয়ে যায়। যেহেতু আমাকে ইনস্ক্রাইব সার্কেলের পেরিমিটার বলছে, ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেলের পেরিমিটার বলছে, এটা বের করতে পারলে আমার অ্যান্সারও বের হয়ে যায়। বিডি সমান সমান আমরা পাইছি √3। তাহলে 3 স্কয়ার
পিথাগোরাসের সূত্র অনুযায়ী 3 স্কয়ার রুট ওভার √12 আসে। এই যে লেন্থের ইয়াটা হ্যাঁ হ্যাঁ 9 আর 3, তার মানে √12। একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে √12, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু পেরিমিটার চাইছে, √12। এটাই অ্যান্সার। আচ্ছা, এটাকে আরেকটু ভেঙে লিখছে, তাহলে 6 4 √3 কে হচ্ছে নিয়ে আসি 3 × 2 √12। সবাই কি বুঝছেন? আর ওইটার উপপাদ্যটা আমি একটু দেখে বের করে দিচ্ছি আপনাদেরকে। এটা তো গ্রেগেও মনে হয় ছিল, গ্রেগও ভিডিওতে বলছিল না এদের মধ্যমাত্রায় 2:1 অনুপাতে ভাগ করে। খেয়াল নাই আপু, আর ক্লাসটা শেষ মানে হয়ে হচ্ছে যাচ্ছে। সার্কেলের যেই ভরকেন্দ্রটা আছে ওইটা হচ্ছে মধ্যমাকে 2:1 অনুপাতে ডিভাইড করবে আর কি। আপু ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা, আজকে আর কি তাহলে ক্লাস এখানে নেবেন? না, আজকে এই পর্যন্তই থাকুক। 20 পর্যন্ত হয়ে গেছে, আমি এটা গ্রুপে পরে দিয়ে দিচ্ছি।